আজকে চলে আসলাম হেল ইউনিভার্সিটি এপিসোড 13 নিয়ে। আগের এপিসোড যেখান থেকে শেষ হয়েছিল, আজকের এপিসোড সেখান থেকেই শুরু হয়। জেন বারবার করে জেরোমকে পয়জনের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু জেরোম তখনও চুপ করেই ছিল। বাকিরাও তখন জেরোমকে এই ব্যাপারটা নিয়ে জিজ্ঞেস করতে থাকে। জেন বলে, তুমি পয়জনের জন্য কেন রিকোয়েস্ট করেছিলে, আর এই সেই রিকোয়েস্ট পেপার। এটা বলে ম্যাট তখন রিকোয়েস্ট পেপারটা জেরোমের দিকে ছুঁড়ে মারে। তখন জেরোম স্বীকার করে নেয়, হ্যাঁ, সে পয়জন দিয়েছিল, কারণ কেউ একজন বলেছিল ম্যাডাম ভায়োলেট তাদেরকে মারার প্ল্যান করছে। তখন সবাই জানতে চায় কে ছিল। তখন জেরোম বলে, সেই লাল হুডি পরা মেয়েটি। আসলে যে ক্লিনিকে জেনকে হেল্প করেছিল অ্যান্টিডোট দিয়ে, সেই মেয়েটি জেরোমকে বলেছিল ম্যাডাম ভায়োলেট আর মিস্টার ফ্রান্সিসকো মিলে জ্যানকে পয়জন দেওয়ার চেষ্টা করছে। তাই পার্টিতে আগেই যদি জ্যানকে পয়জন দিয়ে সেন্সলেস করে দেওয়া যায়, তাহলে ম্যাডাম ভায়োলেট আর সেরকমটা করার সুযোগ পাবে না। আর এটা এরকম হার্মফুল পয়জন ছিল না, কিন্তু আমি ভাবতেই পারিনি সেই রাতে জ্যান এত বেশি ড্রিঙ্কস করে ফেলবে। সব কিছুর জন্য আমি খুবই দুঃখিত। আমি শুধুমাত্র আমার ফ্রেন্ডদেরকে বাঁচানো জন্যই এই কাজ করেছি, এটা বলে জেরোম সবার কাছে ক্ষমা চাইতে থাকে। এসব শুনে ম্যাট তখন জেরোমকে মারতে চায়, তখন বাকিরা তাকে থামায়। জেনও ম্যাটকে তখন থামিয়ে দেয়, আর সবাই বেশ চুপচাপ হয়ে যায়। আর সিন এখানেই কাট হয়ে যায়। পরের সিনে আমাদের ল্যাবরেটরির দৃশ্য দেখানো হয়, যেখানে ডক্টর ডেড বডির সাথে এক্সপেরিমেন্ট করার পর সেগুলো পুড়িয়ে ফেলতে বলছিল। তখনই সেখানে সেই রেড হুডি পরা মেয়েটির ডেড বডি আসে। ডক্টর কিছুক্ষণ সেই ডেড বডির দিকে তাকিয়ে থাকে, এরপর ইঞ্জেকশন বের করে তাকে ইনজেক্ট করে। অর্থাৎ এখানে হয়তো ডক্টর রেড হুডি পরা মেয়েটির সাথে কোনো ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট চালাতে যাচ্ছে। আর সিন এখানে কাট হয়ে যায়। এরপর দেখা যায় জেন তার সারাদিনের কাজ শেষে বসেছিল। তখন ফ্রিঞ্জি সেখানে এসে তার পাশে বসে, আর জেনকে বলে, আমি যেহেতু সুপ্রিমোর ফেভারিট সেক্রেটারি, তাই আমি এমনটা করতেই পারি। তোমাকে দেখে ভয় পাওয়ার আমার কিছুই নেই। এরপর ফ্রিঞ্জি সুপ্রিমোর ব্যাপারে কথা বলতে থাকে, যেগুলো শুনে সেন একটু বিরক্তই হচ্ছিল। তারপরে এক পর্যায়ে গিয়ে ফ্রিঞ্জি বলে, তুমি চাইলে আমরা একসাথে কাজ করতে পারি। সেন তখন বলে, ঠিক আছে, তার জন্য আমার পোস্টকে তোমার সম্মান করতে হবে। অর্থাৎ আমি যে সেক্রেটারি সেটাকে তোমার সম্মান জানাতে হবে। তখন ফ্রেঞ্জি বলে, ঠিক আছে, ডিল ডান, তাহলে চলো আমরা একসাথে লাঞ্চ করি। এটা বলে ফ্রেঞ্জি উঠে যায়। তখন জেনও তার সাথে যায়। এরপর তারা দুইজনে একসাথে গিয়ে ড্রিঙ্কস নেয়। ফ্রেঞ্জি সেখান থেকে ড্রিঙ্কস নিয়ে চলে গেলে সেখানে রেড সেলফিনিয়ার গার্লফ্রেন্ড রক্সান আসে আর বলে, আমি যেহেতু এই ইউনিভার্সিটির কুইন, তাহলে আমি যেটা বলবো তোমাকে তো সেটাই করা লাগবে। এটা বলে সে তার নিজের ব্যাগ থেকে সকল জিনিস নিজে ফেলে দেয় আর বলে, আমি তোমাকে অর্ডার দিচ্ছি, তুমি এইগুলো আবার তুলে আমার ব্যাগে রাখো। সেন কোনো কথা না বলে সেগুলোই করে। তখন সেখানে মিয়া আর ফেনিসা চলে আসে। তখন তাদেরকে দেখে রক্সান একটু বেশি অ্যাটিটিউড নেয়। তখন মিয়া তাকে একটি থাপ্পড় দেয়। এটা দেখে তো সবাই শকড হয়ে যায়। এরপর তারা সবাই খাবার টেবিলে এসে সেগুলো নিয়ে আলোচনা করছিল যে সে খুবই ভালো কাজ করেছে। তখন বলে, রক্সানের সাথে যেটা করা হয়েছে সে কিন্তু অবশ্যই সেটার বদলা নিবে, তাই আমাদেরকে খুবই সাবধানে থাকতে হবে। তখন মিয়া আর ভ্যানিসা বলে, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমরা সবকিছু সামলে নিব। তখনই সেখানে এস চলে আসে, আর এসকে দেখে ম্যাট তখন সবাইকে নিয়ে ক্লাস আছে বলে সেখান থেকে চলে যায়। এরপর এস গিয়ে জিনের পাশে বসে আর বলে, তুমি এগুলো কি খাচ্ছ? জেন তখন বলে, কেন, তোমার কি এগুলোকে খাবার বলে মনে হচ্ছে না? এস তখন একটু নাক সিটকা খায় আর বলে, এগুলো কি মানুষের খাবার? আমি তো কোনো জন্তু জানোয়ার না যে এগুলো খাবো। কিন্তু জেন তখনও এসকে খাওয়ার জন্য ফোর্স করছিল আর বলছিল, তুমি এগুলো খাও, নয়তো। এস তখন বলে, নয়তো কি? তখন জেন সেদিন রাতের কথা মনে করে, যেদিন এস তাকে কিস করার জন্য আঘাতছিল। এটা মনে হতেই সে জলদি করে খেয়ে ফেলে আর বলে, এটা অনেক টেস্টি, তুমি অবশ্যই খেয়ে দেখতে পারো। এটা বলেই সে এসকে খাইয়ে দেয়। এরপর বলে, তুমি এই পালং শাকটা খেতে পারো। কিন্তু এস প্রথমে মানা করে দেয়, কিন্তু জেন রিকোয়েস্ট করলে সে পালং শাক খাওয়া শুরু করে। কিন্তু হঠাৎ করেই এসের শরীর খারাপ হতে শুরু করে। তখন জিন তো প্যানিক করে বসে। আসলে পালং শাকে এসের অ্যালার্জি ছিল, কিন্তু এস সেটা বলেনি। আর হঠাৎ করে এরকম সিচুয়েশন দেখে জিন অনেক ঘাবড়ে যায় আর সবাইকে তখন সাহায্যের জন্য ডাকতে শুরু করে।
এসের অবস্থা এখানে আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। তখন সবাই মিলে তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। আসলে এস আগে থেকেই জানতো যে পালং শাকে তার অ্যালার্জি আছে, কিন্তু এর পরেও সে জিনের রিকোয়েস্টকে না করতে পারেনি। এই জন্য সে জিনের রিকোয়েস্টে পালং শাক খেয়েছিল। ভাবো তাহলে, ইস, কত পরিমাণে জেনকে ভালোবাসে। এরকম যদি লাইফ পার্টনার পাওয়া যায় তাহলে আর কি লাগে। যাই হোক, এরপর দেখা যায় নার্স চা এসের চিকিৎসা শুরু করে দিয়েছে। তখনই সেখানে অ্যাঞ্জেলিকা চলে আসে আর জিনকে বিভিন্ন ধরনের কথা শোনায় আর অনেকগুলো থাপ্পড় মারে। তখনই নার্স চা এসে তাকে থামায় আর বলে, এখনো কিন্তু এসএসজি প্রেসিডেন্টের সেক্রেটারি মিস জেন শিয়ন, তাই তুমি তার সাথে এরকম করতে পারো না। এইসব বলে অ্যাঞ্জেলিকাকে মিস চা সেখান থেকে পাঠিয়ে দেয়। কিন্তু অ্যাঞ্জেলিকা বলে, সুপ্রিমোর কিছু হলে আমি তোমাকে ছাড়বো না। এইসব থ্রেট দিয়ে সে সেখান থেকে চলে যায়। তখন সেখানে মিসকাট আসে আর মিসকাতও তখন বিভিন্নভাবে জিনকে দোষারোপ করে কথা শোনাতে শুরু করে। নার্স তখন মিসকাতকেও সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর জিন গিয়ে সুপ্রিমোর পাশে বসে আর তার মাথাটি তার কাঁধে রাখে। পরের সিনে দেখা যায় জিন তার ফ্রেন্ডদের কাছে আসে। এখানে সবাই সুপ্রিমোর ব্যাপারে জিজ্ঞেস করছিল। তখন জিন মন খারাপ করে বলে, সবকিছু আমার জন্যই হয়েছে, আমি তাকে পালং শাক খাওয়ার জন্য ইনসিস্ট করেছিলাম। তখনই সেখানে রক্সান চলে আসে আর জিনকে দোষারোপ করতে শুরু করে। এইসব শুনে ফ্রিজিও বেশ অবাক হয়ে যায়। তখন সেখানে এঞ্জেলিকা আসে আর বিভিন্নভাবে জেনকে ট্রেড দিতে শুরু করে। সে বলে, সুপ্রিমোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকে কোনোভাবেই ছাড়ব না, এই জন্য তোমাকে পানিশমেন্ট পেতেই হবে। এটা বলে বাকি স্টুডেন্টসদেরকেও সে খেপিয়ে দেয় আর জেনকে ধরে সবার সামনে নিয়ে আসে আর বলে, সবাই বলো, সুপ্রিমোর এই অবস্থার জন্য আমরা কি জেনকে শাস্তি দিব কি না? সবাই তখন তার কথাতে তাল মিলিয়ে হ্যাঁ হ্যাঁ করতে থাকে। তখন এঞ্জেলিকা জেনের হাত বেঁধে তাকে বেধড়কভাবে মারতে থাকে। এখানে তার ফ্রেন্ডসরাও তাকে হেল্প করতে পারছিল না, কারণ তাদেরকেও ধরে রাখা হয়েছে। এরপর এঞ্জেলিকা রোকসানকে মারার জন্য বলে। তখন রোকসান বলে, অনেক তো হয়েছে, এবার বাদ দাও। তখন এঞ্জেলিকা রোকসানকে খেপিয়ে দিয়ে বলে, তুমি কি দেখোনি এর জন্য সুপ্রিমোর কি অবস্থা হয়েছে? এই কথা শুনে রোকসানও তখন জিনকে অনেক মারতে শুরু করে। আর এদিকে মিয়া আর ভ্যানিসা শুধু তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারছিল না। এখানে তারা জিনকে মারতে মারতে তার অবস্থা প্রায় আধা করে দিয়েছিল। এরপরেও এঞ্জেলিকা থামে না। তাকে একদম মেরে ফেলার জন্য সে যখনই মারতে যাবে তখনই সেখানে এসে বাধা দেয়। আর সবাইকে এখানে ইচ্ছা মতো অপমান করে আর বলে, এই হলের বাইরে কেউ যাবে না আমার পারমিশন ছাড়া। অর্থাৎ এই হলের সবাইকে তো ভালো মতো ক্লাস নিয়েই নিবে। এরপর জেমকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে চলে আসে। সেখানে তার অপারেশন করা লাগবে, কিন্তু ডক্টর যেহেতু তার ব্লাড গ্রুপ জানতো না, তাই তারা ডিসাইড করে তার ব্লাড গ্রুপ টেস্ট করে দেখবে। অন্যদিকে জেনের ফ্রেন্ডসরা খুবই চিন্তিত ছিল। সবাই বলছিল আমাদের জেনের কাছে যাওয়া দরকার, কিন্তু সুপ্রিমো আমাদেরকে হলের বাইরে যেতে মানা করে দিয়েছে, তাই আমরা যেতে পারছি না। তখনও জেনের কাছেই ছিল। এরপর সে জেনের কাছে গিয়ে বলে, তারা যেটা তোমার সাথে করেছে এটার জন্য তাদেরকে শাস্তি পেতেই হবে। এরপর বাইরে আসলে তার সাথে ম্যাডাম ভায়োলেটের দেখা হয়ে যায়। আর ম্যাডাম ভায়োলেট বলে, সুপ্রিমো তুমি যেটা করছো এটা একদমই ঠিক হচ্ছে না, এটা তোমার লাস্ট ওয়ার্নিং, এরপর যেটা হবে তার জন্য তুমি নিজেই দায়ী থাকবে। তখন বলে, আমি জানি আমি কি করছি, আর এতদিন পর আমি আমার হ্যাপিনেস খুঁজে পেয়েছি, তাই এত সহজে আমি সেটাকে যেতে দিতে পারবো না। ম্যাডাম ভায়োলেট তখন বলে, তুমি একদম দিন দিন লাক্সের মতো হয়ে যাচ্ছ। তখন বলে, আমি মোটেও লাক্সের মতো হচ্ছি না। যাই হোক, এগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আগে জেনের সাথে যারা এরকম করেছে তাদের আগে পানিশড করে আসি। ম্যাডাম ভায়োলেটকে আরও বলে, আপনি যদি বাই এনি জেনের সাথে এসব করার চেষ্টাও করেন তাহলে বুঝবেন আমি আসলে কি জিনিস। ম্যাডাম ভায়োলেট তখন বলে, তুমি কি আমাকে কোনোভাবে ভয় দেখাতে চাচ্ছ? তখন বলে, আপনি যদি এগুলো করে না থাকেন তাহলে ভয় পাওয়ার কিছু নেই, আর যদি সত্যি সত্যি এগুলোর সাথে জড়িত হন তাহলে অবশ্যই আপনার ভয় পাওয়া দরকার। ম্যাডাম ভায়োলেট তখন বলে, ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়।
এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে হলের দৃশ্য দেখানো হয়। সেখানে অ্যাঞ্জেলিক হবে। রোকসান তখন বলে সুপ্রিমো কিছুই করতে পারবে না, কারণ সে এই ইউনিভার্সিটির কুইন। তখনই সুপ্রিমো হেল ইউনিভার্সিটির নতুন কুইন অ্যানাউন্স করে, আর সেটা হলো জেন। এটা শুনে সবাই তো শকড হয়ে যায়। অন্যদিকে জেনকে দেখা যায় সে তখনও অজ্ঞান অবস্থায় ছিল, আর সে স্বপ্নে দেখছিল জঙ্গলের মধ্যে দৌড়াচ্ছে, কারণ কেউ তাকে তাড়া করছে। সে তখন প্রাণপণে ছুটে চলছিল। হঠাৎ করে সে হোঁচট খেয়ে পড়ে যায়, আর তখনই হসপিটালের বেডে তার জ্ঞান ফিরে আসে। অন্যদিকে হলের দৃশ্য দেখানো হয়। সেখানে সবাই বেশ অবাক ছিল, কারণ নতুন কুইন হিসেবে জিনকে বলা হয়েছে। এরপর সেখানে রেসেলভেনিয়া আসে, আর এই হেল ইউনিভার্সিটির নতুন কিং হিসেবে ম্যাথিউ হার্টের নাম ঘোষণা করে। এটা শুনে তার ফ্রেন্ডসরা আবারও চমকে যায় যে এগুলো হচ্ছেটা কি। এরপর সুপ্রিমো অনিলকে স্টেজে ডাকে, আর সবার সামনে এই ইউনিভার্সিটি টপ 10 লিস্ট বলার জন্য বলে। অর্থাৎ এই ইউনিভার্সিটিতে টপ 10-এ যারা ছিল তাদের নাম আবার চেঞ্জ করে নতুন করে টপ 10 লিস্ট সাজানো হয়েছে। অনিল তখন একে একে নাম বলতে শুরু করে। টপ 1-এ আছে অ্যাজুই। গ্যাং লিডারের কেউই এবার টপ 1-এ আসতে পারেনি। টপ 2-এ আছে রেসেলভেনিয়া। টপ 3-তে আছে নাজির লুমেনিয়া। আর টপ 4-এ আছে জেনশিয়ন। টপ 5-এ আছে অনিল। টপ 6-এ আছে লিয়াম। আর টপ 7-এ রয়েছে ম্যাথিউ হার্ট। এটা শুনে আবারও তার ফ্রেন্ডসরা শকড হয়ে যায়। টপ 8-এ আছে ফ্রেন্সি। ফ্রেন্ডস এখানে সবাইকে হাই বলে, আর বলে জেনের সাথে এবার ভালো টক্কর দেওয়া যাবে। টপ 9-এ রয়েছে নিকি, আর টপ 10-এ রয়েছে জেরোম। জেরোমের নাম শুনতে তার ফ্রেন্ডসরা আরও একবার শট খায়। এরপর সুপ্রিমো সবাইকে বলে যে DZW আর বিবিজি গ্যাংয়ের সবাই এই হলে থাকা ফেসগুলোকে চিনে রাখো। নেক্সট উইক এরাই তোমাদের টার্গেট। এখান থেকে কেউ যেন বেঁচে ফিরতে না পারে, আর এইটা আমার অর্ডার। এরপর লুকি যায় নাজিরের কাছে, কারণ তাকে টপ 10 থেকে বের করে দেওয়া হয়েছিল, আর সে ভাবছে হয়তো এটা নাজিরের কাজ। নাজির তখন বলে, তোমার এই শর্ট টেম্পারের জন্যই তোমাকে টপ 10 থেকে বের করে দেওয়া হয়েছে। এখন তুমি যদি এই গ্যাংয়ে স্টে করতে চাও তাহলে নিজেকে কন্ট্রোলে রাখো। অন্যদিকে দেখা যায় মিয়া আর ভ্যানিশা বেশ চিন্তিত ছিল, কারণ এই গ্রুপে কেউ তো কিছু লুকাচ্ছে। তাছাড়া এই গ্রুপের 3-3 টপ 10-এ চলে গিয়েছে, এরপরেও তারা কিছুই জানতে পারল না। নিশ্চয়ই এসবের মধ্যে কোনো কাহিনী রয়েছে, কিন্তু দেব আর জেরোম এখানে মানা করে দেয়। তারা বলে, আমরা নিজেরাও জানি না আমরা কিভাবে টপ 10-এ এসেছি, হয়তো একাডেমিক রেজাল্ট ভালো করার জন্য। এরপর তারা জেনকে দেখার উদ্দেশ্যে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় এস জেনের কাছে এসে তার কাছে ক্ষমা চাচ্ছিল যে তার জন্যই সবাই তাকে টার্গেট বানিয়েছে, কিন্তু আমি যতক্ষণ জীবিত আছি কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আজকে আমি কিছু সময়ের জন্য ভয় পেয়ে গিয়েছিলাম যে হয়তো আমি তোমাকে হারিয়ে ফেলব। এই কথার মাঝখানে সেই তখন এসকে বলে, তোমাকে আজকে খুবই হ্যান্ডসাম লাগছে। এটা শুনে এস তখন হাসে আর বলে, তোমার চোখে তো শুধু ম্যাটই হ্যান্ডসাম, আজকে আমাকেও হ্যান্ডসাম লাগছে। জিন বলে, সত্যি তোমাকে আজকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। এস তখন বলে, আমি জানি এই হেল ইউনিভার্সিটিতে আমি অনেক খারাপ কাজ করেছি, যেগুলোর জন্য আমি গর্ববোধ করি না, কিন্তু যখন ব্যাপারটা তোমার হয় তখন আমি সব কিছু ধ্বংস করে দেওয়ার জন্য প্রস্তুত। তোমার কিছুই আমি হতে দেব না। জানি এই হেল ইউনিভার্সিটিতে একে অপরকে বিশ্বাস করাটা অনেক বেশি কঠিন, এরপরেও আমি যতক্ষণ বেঁচে আছি তোমার কিছু হতে দেব না। তুমি আমাকে বিশ্বাস করো তো জিন? তখন জিন বলে, হ্যাঁ। এরপর ল্যাবরেটরির দৃশ্য দেখানো হয়। সেখানে ডক্টর জেইনের ব্লাড গ্রুপ ম্যাচ করে দেখছিল, আর সে যেটা নিয়ে রিসার্চ করছিল সেটার সাথে জেইনের ব্লাড গ্রুপ ডিএনএ একদম ম্যাচ হয়ে যায়। এটা দেখে ডক্টর তো বেশ অবাক হয়ে যায়, আর এরকম সাসপিশিয়াস দৃশ্যের মাধ্যমে আজকের এপিসোড শেষ হয়ে যায়। সামনের এপিসোডটা আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সবার আগে নতুন এপিসোড দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।